আসসালামু আলাইকুম। আমরা আজকে ভোরের পাতা সংলাপের 28তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশ সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণী প্রতিদিন। ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উপাচার্য, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন জনাব ফারুক হোসেন, সাবেক সচিব এবং সাবেক নির্বাহী চেয়ারম্যান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এবং যিনি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। এরপরে আছেন অধ্যাপক মোহাম্মদ রশিদুল হাসান, চেয়ারম্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, সায়েন্স টেকনোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় এবং সভাপতি ওয়ান। এরপরে আছেন জনাব আমজাদ হোসেন, গ্লোবাল চেম্বার, জুনিয়র চেম্বারের চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য জনাব আমজাদ হোসেন। আমরা তাকেও স্বাগত জানাই। আজকের এই যে সংলাপটি, এই সংলাপটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন ডক্টর কাজী এরতাজা হাসান, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোরের পাতা, এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প, বাণিজ্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি সদস্য এবং সিআইপি চেম্বার অফ কমার্সেরও সদস্য। আজকের এই আলোচনা শুরু করার পূর্বে আমি সর্বপ্রথম সংলাপের শুরুতে গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি। আমরা জাতির পিতার শতবর্ষ অর্থাৎ মুজিব বর্ষ পালন করছি। একই সাথে আমরা শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাদের, সকল আত্মত্যাগকারী মানুষদের, যারা স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আজকে এমন একটি সময় এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে যখন সারা পৃথিবী জীবন ও জীবিকার এই কঠিন সংমিশ্রণে একটি কঠিন সময় পার করছেন, যেটি বিশ্ব গত 100 বছর এটি দেখেননি। একদিকে স্বাস্থ্যবিধি এবং জীবন, অন্যদিকে জীবিকা। যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাকে এই দুয়ের মধ্যে কঠিন সংমিশ্রণে জীবন অর্থাৎ তার সরকার পরিচালনা করতে হয়। বঙ্গবন্ধুর আদর্শ, তার জীবন দর্শন, তার রাজনৈতিক প্রজ্ঞা সবকিছু আত্মস্থ করে যিনি গভীর মমতায়, অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত ঠান্ডা মাথায় এই দেশ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করছেন এই কোভিড-19 সময়। তিনি একদিকে প্রণোদনা দিচ্ছেন, একদিকে সার্ক ফোরামে কথা বলছেন, গ্লোবাল ইমিউনাইজেশন, ভ্যাকসিন ইমিউনাইজেশনের কথা বলছেন। উনি ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায় থেকে নির্দেশনা দিচ্ছেন, বাজেট প্রণয়ন করছেন, একই সাথে এই দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। এরই মাঝে, এত কিছুর মাঝেও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ডেল্টা প্ল্যান, যেটি 100 বছরের যে পরিকল্পনা, তা বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই গত 29 তারিখে একটি প্রজ্ঞাপনের দ্বারা এই কাউন্সিল ঘোষণা করেছেন 12 সদস্য বিশিষ্ট। এই ডেল্টা গভর্নেন্স কাউন্সিল যেটি গঠন করেছেন 12 সদস্য বিশিষ্ট, তাতে মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারপারসন এবং আরও এর সাথে আছে পরিকল্পনা, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, কৃষি, এইভাবে 11 জন, এবং লাস্টে 12 জন যিনি হচ্ছেন জিএডি বা জেনারেল ইকোনমিক ডিভিশনের মেম্বার, তিনি সদস্য সচিব। এই কথাটি আমি এজন্য বললাম যে কোভিড-19 যখন সারা বিশ্ব বিপর্যস্ত অবস্থায় আছে, ধনী দরিদ্র সকল দেশের অর্থনীতি আজ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এদেশে একটি জিনিস বজায় রেখেছে, আমরা খেয়াল করেছি, সেটি হচ্ছে
আমাদের জিনিসপত্রে যেটা সাপ্লাই চেইনটি উনি বজায় রেখেছেন, দ্রব্যমূল্যও কিন্তু একটি সহনীয় পর্যায়ে আছে, এবং চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে যে সমন্বয়ের কিছু সমস্যা ছিল এটিও আমরা কাটিয়ে উঠেছি। আমরা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা। 2018 সালে 4 সেপ্টেম্বর আমাদের এনইসি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে, অর্থাৎ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কাউন্সিলে এই পরিকল্পনাটি পাশ হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যা, নদী ভাঙ্গন, নদী ব্যবস্থাপনা, নগর গ্রামের পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে এই পরিকল্পনাটি। মূল কথা হচ্ছে যে পরিবেশের সাথে খাপ খেয়ে আমরা যে পরিকল্পনাটি গ্রহণ করব, আমাদের ফুড সিকিউরিটি, ন্যাচারাল ডিজাস্টার, এই সব কিছুকে সমন্বয় করে আমাদের দীর্ঘমেয়াদী এই দেশ কিভাবে পরিচালিত হবে। মূলত এটি একটি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা, যার মূল কথা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আমরা জানি যে এদেশের আমাদের জিডিপির 1.7% আমাদের কিন্তু নষ্ট হয় এই প্রাকৃতিক দুর্যোগের ফলে। তাহলে আমরা যদি এবছরের 5,78,000 কোটি টাকার বাজেট দেখি, তার 1.7% হলে কত টাকা আমাদের ক্ষতি হয় আমরা জানি, এবং ভবিষ্যতে এটি বাড়বে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আমি বলবো, আমরা সর্বপ্রথমে আমার কলিমুল্লাহ ভাইকে আমরা তার কাছ থেকে শুনবো এই যে ডেল্টা প্ল্যানটি যেটি করা হয়েছে 100 বছর মেয়াদী, উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বিপর্যয় থেকে দেশকে বাঁচানো, অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট আমাদের করা, এবং একই সাথে আমাদের ফসল রক্ষা, মানুষকে সুরক্ষা দেওয়া এবং অর্থনৈতিক অগ্রগতি। আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশই এই ধরনের শতবর্ষী পরিকল্পনা আছে। এই পরিকল্পনাটা বঙ্গবন্ধু কন্যা তার দীর্ঘমেয়াদী তার ভিশন মিশন দিয়ে এই পরিকল্পনাটি গ্রহণ করেছেন। জিইডি জেনারেল ইকোনমিক ডিভিশন পরিকল্পনা এটি করেছেন। তো আমরা এই বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। প্রাথমিকভাবে আমরা সবার কাছেই যাব, আমরা দ্বিতীয় স্পেলে আপনাদের কাছ থেকে শুনবো। কলিমুল্লাহ ভাই, আপনি যদি এখানে একটু আলোকপাত করেন, জনাব কলিমুল্লাহ। ধন্যবাদ নাসির ভাই আপনার প্রিয়াম্বলের জন্য। আমরা আসলে পরিকল্পনার বিষয়টা একজন সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে দেখে থাকি যে কনসেপ্টটা মূলত সোভিয়েত আমলের ওই সেন্ট্রাল প্ল্যানিং এর ধারণা থেকে এসছে, এবং আমরা পরিচিত মূলত দ্বিবার্ষিক পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, জোর পার্সপেক্টিভ পরিকল্পনা, যেটা ধরে নেওয়া হয় 25 বছর মেয়াদী একটা প্রেক্ষিত মাথায় রেখে করা হয়। তার সঙ্গে সর্বশেষ এবং অভাবিতপূর্ব একটা ধারণাই সেই হিসেবে এই ডেল্টা প্ল্যান যুক্ত হয়েছে। বাংলাদেশের জন্য তো বটেই, সমগ্র বিশ্বের জন্যই এটা হতে পারে একটা রেফারেন্স পয়েন্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, তিনি মূলত ড্রাইভিং সিটে আছেন, এবং এই যে চিন্তাটা তিনি করেছেন সেটি ডেফিনেটলি সাধুবাদ দেওয়ার মতো একটি বিষয়। রীতিমতো উন্নয়নশীল বিশ্বে এবং এতে কোনো সন্দেহ নেই, এবং এই কারণে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে, এমনকি কোভিড এই পরিস্থিতিতেও নিউ নর্মাল বিশ্বে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এবং সম্প্রতি যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেটা দিয়ে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি বলেছি যে ড্রাইভিং সিটে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, এবং সেটার পরিষ্কার রূপরেখা কিন্তু ফুটে উঠেছে সেই প্রজ্ঞাপনে। তিনি চেয়ার করবেন জেনারেল ইকোনমিক ডিভিশন পরিকল্পনা কমিশনে। তারা দীর্ঘদিন ধরে হোমওয়ার্ক করছে বিষয়টা নিয়ে। আমাদের শামসুল আলম ভাই আমাদের পরিকল্পনা কমিশনে আছেন, তিনি বিষয়টা নিয়ে অনেকদিন মাথা ঘামাচ্ছেন। এবং এখন যে বিষয়টি এখানে মূল ফিচার 6টা হটস্পট, আপনার এই যে এস্টুয়ারি বলুন, কোস্টাল বেল্ট বলুন, মারিন ট্র্যাক্ট বলুন, পার্বত্য এলাকা বলুন বা আরবান সেন্টার বলুন, এই বিষয়গুলোকে সামনে রেখে ক্লাইমেট চেঞ্জ
কি প্রভাব ফেলতে যাচ্ছে এবং আমাদের যে রিস্ক গুলো, অ্যামাউন্ট অফ রিস্ক, সেগুলো কিভাবে আমরা মোকাবেলা করব, সেই প্রেক্ষিত মাথায় রেখেই কিন্তু এই ডেল্টা প্ল্যান রচনা করা হয়েছে। আর যদি বলেন যে রিসিভড উইজডম, ডেফিনেটলি আমরা বেশ কিছু ধ্যান ধারণা, পূর্ব অভিজ্ঞতা যাদের আছে তাদের থেকে গ্রহণ করেছি, এবং তার অন্যতম পথিকৃৎ হচ্ছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। ডাচরা অনেকাংশে আমাদের সঙ্গে যথেষ্ট সাযুজ্য আছে তাদের, তারাই সমতল ভূমির একটি দেশ, এবং অনেকাংশেই তাদের যে বিভিন্ন নিম্নাঞ্চলগুলো তার সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থান করছে, এবং মূলত এক ধরনের ডাইক বা বাঁধ দিয়ে তারা কিন্তু তাদের যথেষ্ট জায়গা রিক্লেইম করেছেন সমুদ্র থেকে। এবং বাংলাদেশেও দীর্ঘদিন ধরে কোস্টাল বেল্টে ডাচ এই ইন্টারভেনশন আমরা জানি বিদ্যমান, এবং তার ফলে যে পরীক্ষা নিরীক্ষা অভিজ্ঞতা, সেই বিষয়গুলো আমাদের ডেল্টা প্ল্যান প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে, ফুড ফর থট প্রদান করে। এবং $38 বিলিয়ন এই যে বিশাল যজ্ঞ, সেটা আমাদেরকে আসলে এই পোস্ট কোভিড ওয়ার্ল্ডের একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, এবং এই যোদ্ধা জাতি ডেফিনেটলি এই যুদ্ধ জয়লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। এই পর্যায়ে আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কলিমুল্লাহ ভাই, আপনার অত্যন্ত সুন্দরভাবে একেবারে প্রাঞ্জল ভাষায় যাতে সাধারণ মানুষ যারা সংযুক্ত হতে পারে, বুঝতে পারে। আপনি তো সবসময় টক শোতে বলেন, একেবারে সুন্দরভাবে আমরা কিন্তু আপনার শোনার জন্য, টক শো শোনার জন্য সবসময় বসে থাকি। এই যে প্রাঞ্জল ভাষায় আপনি বিষয়টি অত্যন্ত সহজভাবে করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবার আমি আহ্বান জানাচ্ছি জনাব ফারুক হোসেন, সাবেক সচিব এবং নির্বাহী চেয়ারম্যান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট হিসেবে যিনি কাজ করছেন। ডেল্টা প্ল্যানের মূল উদ্দেশ্য হচ্ছে একটি নিরাপদ, কনস্ট্যান্ট এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান, দীর্ঘমেয়াদী খাদ্য ও পানি সুরক্ষা অর্জন করা এবং অর্থনৈতিক বিকাশের পাশাপাশি পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এই সবকিছু কিন্তু আসলে নির্ভর করবে, আমরা মনে করি যে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট স্কিল অ্যান্ড টেকনোলজি, যেটাকে রিলেভেন্ট অর্গানাইজেশন। এই যে স্কিল অ্যান্ড টেকনোলজি, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি যে কথাটি বলা হয়েছে, আপনি স্কিল ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তাহলে এই যে 100 বছরে আমরা যে ডেল্টা প্ল্যানটি যেতে যাচ্ছি, এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাউন্সিল গঠন করা হয়েছে, তারা প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবে। সেই ক্ষেত্রে এই যে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনিক্যাল স্কিল, রিলেভেন্ট স্কিল আমি বলবো, এই বিষয়টি যদি আপনি একটু আলোকপাত করেন যে আমরা কিভাবে এই দিকটার প্রতি নজর দেওয়া প্রয়োজন। কারণ আমরা, কলিমুল্লাহ ভাই ইতিমধ্যে বলেছেন যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কিন্তু প্রস্তুতি বা কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। 100 বছর হলেও আমরা শুরু করেছি, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার 30টি প্রকল্প এই সেক্টরে ইতিমধ্যেই কিন্তু নির্ধারণ করেছেন। আমরা সেই পর্যায়ে আস্তে আস্তে যাব। আমরা জনাব ফারুক হোসেনের কাছে জানতে চাচ্ছি যে এই অ্যাপ্রোপ্রিয়েট স্কিল অ্যান্ড টেকনোলজির বিষয়ে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন। জনাব ফারুক হোসেন। ধন্যবাদ মডারেটর। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি আসলে মূলত নির্দেশনা দিচ্ছে যে একটি দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা, এবং এই পরিকল্পনায় একটি দেশের যতগুলো সেক্টর আছে সব সেক্টরগুলোকে লিঙ্ক আপ করে সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। কিন্তু শুরু হলো ডেল্টা প্ল্যান আমাদের, আসলে যেহেতু আমরা একটি নদীমাতৃক দেশ এবং ফোকাস করা হয়েছে এই দেশের পানি সম্পদের ব্যবস্থাপনা, সেই সঙ্গে আছে খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ইত্যাদি ইত্যাদি। এখন এখানে দুটি বিষয়, একটি হলো যে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে হলে আমাদের প্রত্যেকটা সেক্টরাল যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাকে এনশিওর করতে হবে। সরকার ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করেছে যেটির উদ্দেশ্য হলো যারা ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করবে বা স্ট্র্যাটেজি তৈরি করবে, প্রকল্প তৈরি করবে, এবং এই প্ল্যানের মধ্য দিয়ে আমরা বেনিফিট তুলে নিয়ে আসবো। বেনিফিট আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আলটিমেট গোল, এবং দ্বিতীয়ত হলো পভার্টি এলিভিয়েশন, এবং তৃতীয়ত হলো যে আপগ্রেডিং দি স্ট্যান্ডার্ড অফ দি পিপলস লিভলিহুড। তো এখন এগুলোকে করতে হলে আমাদের একটা
দক্ষ কর্মকর্তা লাগবে প্রত্যেকটা সেক্টরে, যারা এটাকে সাকসেসফুলি বাস্তবায়ন করবে। কিন্তু ডেল্টা প্ল্যানের মূল যে আপনি যে জিনিসগুলো বললেন, তাতে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো এমপ্লয়মেন্ট এন্ড ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কে প্রসারিত করতে হবে এবং এমপ্লয়মেন্ট এনশিওর করতে হবে। আমরা 167 মিলিয়ন জনবহুল একটি জাতি, এবং এখানে প্রায় 65% আছে যারা কর্ম বয়স যোগ্য, এবং তার মধ্যেও প্রায় 38% মতো আছে যারা তরুণ। সুতরাং আমাদের যদি বিনিয়োগ এবং এমপ্লয়মেন্টের কথা চিন্তা করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কিন্তু ফোকাস চলে যাবে যারা কর্মমুখর বয়সের মধ্যে আছে তাদের দক্ষতা নির্মাণ। কারণ এখন আর সাধারণ শিক্ষা আমাদেরকে কর্ম উপযোগী করে তুলবে না। তো এখানে যিনি ডেল্টা প্ল্যান পরিষদের প্রধান হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তিনি এই টিমের প্রধান। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আরো 4টি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের পরিচালনা পরিষদের প্রধান। একটি হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটি বিনিয়োগকে ফ্যাসিলিটেট করছে। আমরা দেখছি যে আমরা ক্রমশ ইজ অফ ডুইং বিজনেসে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেটি খুব সাকসেসফুলি এখন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। এটির পরিচালনা পরিষদের প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত ইকোনমিক জোন অথরিটি, এটিও বিনিয়োগের কাজ করছে, এবং বাংলাদেশে 100টি বিনিয়োগ এর জন্য 100টি জোন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকগুলোর মধ্যে হয়ে গেছে, এবং এটিও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় বাস্তবায়ন চলছে। তৃতীয়ত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, এটি সরকারি প্রকল্পে বেসরকারি খাতের সম্পৃক্তি, এবং এটি কিন্তু ইনডাইরেক্টলি এফডিএ এবং বিদেশি বিনিয়োগকে ফ্যাসিলিটেট করছে। এবং বাংলাদেশে এই তিনটি প্রতিষ্ঠানই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে, এবং এরা খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে, এবং বাংলাদেশে একটি বিনিয়োগের চমৎকার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমরা কিন্তু দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগ হচ্ছে বাংলাদেশে এবং তৈরি হচ্ছে সম্ভাবনা, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় যে আরেকটি অর্গানাইজেশন, যেটি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এটিরও পরিচালনা পরিষদের সভাপতি হলেন মাননীয় প্রধানমন্ত্রী। আর এই এনএসডি হলো দেশে দক্ষতা উন্নয়ন পরিকল্পনা বা দক্ষতা উন্নয়ন বাস্তবায়ন বা দক্ষতা উন্নয়নের কার্যক্রমগুলোকে হাতে নিয়েছে। এবং এই ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি যে কাজটি করবে, সেটি হলো যেই সেক্টরই হোক না কেন, যেই থিমে বা যেই প্রফেশনই হোক না কেন, তাতে সার্টিফাইড এবং কোয়ালিটি অ্যাসিউরড স্কিল ডেভেলপ করার জন্য ইতিমধ্যে অনেকগুলো প্রস্তুতি নিয়েছে। এবং যাদের আমাদের যে ইন্ডাস্ট্রির ডিমান্ড, আমাদের যে দেশে এবং বিদেশে শিল্পের যে দাবি, সেই অনুযায়ী স্কিল তৈরি করা, তাতে কোয়ালিটি অ্যাসিউর করা এবং তাদেরকে সার্টিফাইড করা, এই তিনটে কাজ এখানে আছে খুব গুরুত্বপূর্ণ। একটি হলো যে আমাদের যে জনমিতিক জনসংখ্যার সুবিধা আছে, সেই সুবিধাটাকে ফোকাস করে আমাদেরকে প্ল্যান করতে হবে যে কোন স্কিল গুলোতে শিল্পের ডিমান্ড আছে, এবং সেই স্কিল গুলোকে আমরা ডেভেলপ করব। এবং বিদেশের বাজারে আমাদের যে স্কিল গুলোর ডিমান্ড আছে, সেগুলোতেও আমরা স্কিল ডেভেলপ করব, যাতে আমরা দেশের এবং বাইরের দুটো বাজারকেই ক্যাপচার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কোভিড পূর্ববর্তী, কোভিড বর্তমান এবং কোভিড পরবর্তী যে সিনারিও এসছে, এখানে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার গুলো আরো অনেক পরিবর্তন আসবে। এখন আমাদের ভাবতে হবে যে আসলে এই যে ক্লাইমেট চেঞ্জ, বিজনেস স্ট্রাকচার চেঞ্জ, অথবা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অথবা যে এই যে টেকনোলজিক্যাল চেঞ্জ এবং কোভিড এর কারণে যে পরিবর্তন, সেগুলোকে অ্যাড্রেস করে এখন আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, যাতে আমরা ইন্ডাস্ট্রির ডিমান্ডটাকে ফেস করতে পারি। তো মাননীয় প্রধানমন্ত্রী এই 4টা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সমন্বিতভাবে বিনিয়োগ এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করছেন। এমপ্লয়মেন্ট অপরচুনিটির মধ্যে দুটো বিষয় আছে, একটি হলো আত্মকর্মসংস্থান আর একটি হলো কর্মসংস্থান। আমরা জানি যে গত বাজেটে
গত বাজেটের আগের বাজেটে খুব গুরুত্বপূর্ণ দুটি ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। একটি হলো স্টার্ট আপ কোম্পানি লিমিটেড, এটি হলো যারা ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী তাদেরকে প্রাথমিক ক্যাপিটাল দেওয়ার জন্য সরকার একটি কোম্পানি করেছে, যে কোম্পানিটি আইসিটি মিনিস্ট্রির অধীনে কার্যক্রম শুরু করেছে। আরেকটি হলো মানব সম্পদ উন্নয়ন তহবিল, সেটি অর্থ বিভাগের অধীনে আরেকটি কোম্পানি। সেই কোম্পানি হলো যারা স্কিল তৈরি করবে, আমাদের সরকারি এবং বেসরকারি স্কিল ইনস্টিটিউটস গুলো, স্কিল প্রোভাইডার্স ইনস্টিটিউশনস গুলো, তারা যাতে কোয়ালিটি স্কিল ট্রেনিং দিতে পারে সেই জন্য তাদের ইনফ্রাস্ট্রাকচার এন্ড ইকুইপমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য এই হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি করা হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়মেন্ট এন্ড ইনভেস্টমেন্টকে ফোকাস করে এই দুটোর যে টার্গেট আমাদের সেটাকে অ্যাচিভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুবই চমৎকার একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মধ্য দিয়ে আমরা এটাকে লিঙ্ক আপ করব ডেল্টা প্ল্যানের সঙ্গে। অর্থাৎ ডেল্টা প্ল্যানে যতগুলো সেক্টর সমন্বিতভাবে কাজ করবে তার মধ্যে আসলে বিনিয়োগ এবং দক্ষতা অর্থাৎ এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করা, এর মধ্য দিয়েই কিন্তু আমরা সবগুলো সেক্টরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবো এবং ডেল্টা প্ল্যানের যে বাস্তবায়ন সেই জায়গাতে আমরা কাজ শুরু করতে পারবো। আপাতত আমরা এটুকু বলছি, তারপর আমরা ডেল্টা প্ল্যানের মধ্য দিয়ে আসলে যে সেগ্রিগেটেড এলিমেন্টস গুলো সেগুলো আলোচনা করা যাবে। ধন্যবাদ জনাব ফারুক হোসেন, আপনার অত্যন্ত সুন্দরভাবে স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল স্কিলের বিষয়গুলি আপনি উপস্থাপন করেছেন। আমাদের মনে রাখতে হবে যে এই যে পরিকল্পনাটি, এটি যে প্রিন্সিপালের উপরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা ডেল্টা প্ল্যানটি, সেটি হচ্ছে লিভিং উইথ নেচার। আমাদের যে প্রকৃতি আছে তার সাথে আমরা বসবাস করে আমরা এই পরিকল্পনাটি বাস্তবায়ন করব। এর মধ্যে কয়েকটি বিষয় এসেছে। একটি হচ্ছে মানুষের পানি সম্পদ ব্যবস্থাপনা, আমরা খাদ্যের যে পানি অর্থাৎ আমরা সুপেয় পানি, কৃষিকাজের আমরা যে পানি আছে, আমরা জীবন ও জীবিকাকে রক্ষা করা, অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন এবং ফুড সিকিউরিটি যেটা বলি। অধ্যাপক রাশিদুল হাসানের কাছে আসব। এই যে ডেল্টা প্ল্যানের অন্যতম বড় একটি জায়গা হচ্ছে কৃষি এবং বৃহত্তর কৃষি। আমি বৃহত্তর কৃষির মধ্যে মৎস্য এবং পশু সম্পদ বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা দেখেছি যে এই যে কাউন্সিল যেটি মাননীয় প্রধানমন্ত্রী গঠন করেছেন তার মধ্যেও মাননীয় কৃষি মন্ত্রী ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীকেও সংযুক্ত করেছেন। এই যে মাননীয় প্রধানমন্ত্রী এই দুইটি মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করেছে বা এই কমিটির মধ্যে যেটি আছে, তার মূল যে বিষয়টি হচ্ছে যে পরিবেশের কারণে ফুড সিকিউরিটির উপরে যে এফেক্ট পড়বে বা এই পরিবেশের সাথে আমরা মানে সমন্বয় করে কিভাবে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বা খাদ্য উৎপাদনকে আমরা অব্যাহত রাখবো, সেটি হচ্ছে ডেল্টা প্ল্যানের এই সাইডের বিষয়। আমরা দেখেছি যে এই বর্তমান কোভিড-19 সাথে সাথে একই সাথে কিন্তু আমপান আমাদের দক্ষিণ অঞ্চলে খাদ্যের উপরে প্রভাব ফেলেছে। আমরা একই সাথে আমরা দেখেছি যে সিলেট অঞ্চল অর্থাৎ বৃহত্তর রাজশাহী সিলেট অঞ্চলে যে আমাদের বোরো ধান উৎপাদনের যে পাকার সময় যে অবস্থাটি দাঁড়িয়েছিল, সেখানে সকল মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় কৃষি মন্ত্রণালয় এবং আমি বলবো এই ক্ষেত্রে স্বেচ্ছাসেবী যারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, জনপ্রতিনিধি, সকলে মিলে কিন্তু এবার এই আমরা বোরো ধানটাকে রক্ষা করতে পেরেছি, কৃষকের ঘরে দিতে পেরেছি। কারণ এটি যদি না দিতে পারতাম, আমি সুনামগঞ্জ অঞ্চলে চাকরি করেছি, আমি জানি যে কয়েক বছর পরপরই এই ধরনের ফ্লাশ ফ্লাডের কারণে এই সমস্যাগুলি হয়। তো সেদিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই কাজটি আমরা করতে পেরেছি। অধ্যাপক রাশিদুল হাসানের কাছে আসতে চাচ্ছি যে এই ডেল্টা প্ল্যানে কৃষি এবং বৃহত্তর কৃষির উন্নয়নে যে আলোকপাত করা হয়েছে, সাস্টেইনেবিলিটি যে কথাগুলি বলা হয়েছে পরিবেশের প্রেক্ষিতে, সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। অধ্যাপক রাশিদুল হাসান। ধন্যবাদ নাসির ভাই আপনাকে। আমি আসলে বেশ কিছু জিনিস মানে উপস্থাপন করতে চাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে, দেখেন যে সবাই জানে যে আন্তর্জাতিকভাবে যে দুর্যোগ প্রবণ যে 10টি কান্ট্রি আছে, সেই 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু ষষ্ঠ।
আমি কিছু প্রেক্ষাপট বললে বুঝতে বিষয়টা ক্লিয়ার হবে। এবং সি লেভেল যদি রেইজ হয়, বাংলাদেশের 33% কিন্তু ল্যান্ড ভূমি 5 মিটার এর নিচে। তার মানে যদি 5 মিটার পর্যন্ত সি লেভেল রেইজ করে, তার মানে 33% কিন্তু বাংলাদেশের ল্যান্ড এবং ভূমি পানির নিচে থাকবে। তার মানে পানির নিচে থাকা মানে আমার কৃষি এবং কৃষির সাথে সম্পৃক্ত যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক একইভাবে যদি কোস্টাল এরিয়াতে বলেন, সেখানে কিন্তু যদি ধরে নিলাম যে আমার 5 মিটার পর্যন্ত সি লেভেল রেইজ করলো না, কিন্তু তারপরও জলবায়ুর পরিবর্তনের কারণে অলরেডি কিন্তু কোস্টাল এরিয়াতে একটা ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। আমি মূলত কাজ করি টেকনোলজি কিভাবে কৃষিতে ব্যবহার হয়, আইওটি এবং অন্যান্য প্রযুক্তি কৃষিতে ব্যবহার হয় কিভাবে, সেই প্রেক্ষাপটে আমি কিছু কাজ কথা বলবো। এবং সেই দেখেন যে আগে যেমন নাটোরে যদি বলি, একসময় নাটোরে ব্যাপকভাবে তরমুজ হতো। আপনি রাস্তা দিয়ে গেলেই, গাড়ি নিয়ে গেলেই প্রচুর তরমুজ দেখা যেত, একদম তরমুজের লাইন হতো। কিন্তু এখন দক্ষিণে কিন্তু তরমুজ চলে গিয়েছে। একসময় সাতক্ষীরাতে আম কিন্তু হতোই না, এখন বাজারে গেলে সাতক্ষীরার আম, সেটা সাতক্ষীরার না হলেও কিন্তু বলে যে এটা সাতক্ষীরার আম, হয়তো অন্য জায়গায়। যেমন লিচু, সবসময় দিনাজপুরের লিচু শোনা গেলেও এখন কিন্তু ঈশ্বরদীতে একটা ব্যাপক লিচুর চাষ হয়। এটা আমি বলছি যে কৃষিও কিন্তু একটা পরিবর্তন আসছে, এটা যুগের চাহিদা অনুযায়ী। এবং দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা কতটা দূরদর্শী, যখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চিন্তা করছে, ঠিক সেই সময় কিন্তু আমরা ডেল্টা প্ল্যান দিয়েছি। এটার প্রেক্ষাপট একটু আমি বলতে চাই। যেমন আমাদের ফারুক ভাই বললেন যে সাধারণ শিক্ষা কিন্তু আমাদের আসলে কর্মময় করে তুলবে না, আমি ওই কথাটার উপরে গুরুত্ব দিতে চাচ্ছি। উনি একদম রাইটলি বলেছেন যে এনএসডি, যেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যে ওইটাকে কিন্তু সবচাইতে বেশি জোর দেওয়া হয়েছে প্রযুক্তির উপরে। যে প্রযুক্তি অলরেডি প্যান্ডামিকে কিন্তু অলরেডি প্রমাণ করেছে যে প্রযুক্তি ছাড়া এবং ইন্টারনেট প্রযুক্তি ছাড়া আগামী দিনগুলোতে আমাদের বেঁচে থাকা বা আমাদের কর্মময় করে তোলা খুবই ডিফিকাল্ট। বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে আছে এই ক্ষেত্রে। যেমন বাংলাদেশে আছে একদম ইয়াং ফোর্স, যেটা অনেক দেশেই নাই। জাপানে কিন্তু বৃদ্ধ লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের কিন্তু একটা বড় ধরনের সমস্যা। কিন্তু আমাদের এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে বা আগামীতে প্রযুক্তির নির্ভর যদি বাংলাদেশ বলে, সেখানে আমাদের যারা কাজ করবে সেই ফোর্সটা কিন্তু আমাদের হিউজ পরিমাণে ফোর্স আছে, এবং সেটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু একটা ডেল্টা প্ল্যান। যদি বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য কিন্তু এই বৃহৎ আকারের একটা ডেল্টা প্ল্যান করা হয়েছে। আমাদের নদীমাতৃক দেশ, সেই নদীকে ধ্বংস না করে সেই নদীকে যেমন বাঁচাতে হবে এই প্ল্যানের মধ্যে যেরকম আছে, আমাদের শিল্প সংস্কৃতিকে গড়ে তুলতে হবে, শিল্পকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, শিল্পের উন্নয়ন ঘটাতে হবে, সেই পরিকল্পনা কিন্তু এখানে আছে। এবং কি ধরনের শিল্প আমাদের প্রয়োজন এবং প্রযুক্তি নির্ভর শিল্প, সেটার জন্য কিন্তু আমাদের কারিগরি শিক্ষাকে থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কিলড অথরিটি এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা কিন্তু হাতে নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার জন্য অলরেডি কিন্তু ফরেস্ট্রেশন, এই ডিমার্কেশন করা, এবং সেইখানে প্রযুক্তি থেকে, ইউএভি থেকে, আনম্যান এরিয়াল ভাইকেল থেকে সকল প্রযুক্তি কিন্তু আমরা ব্যবহার করছি। এবং সকল কিছুর ঊর্ধ্বে ডেল্টা প্ল্যানের মূল বিষয় কিন্তু কৃষি বাঁচাতে হবে, কৃষক বাঁচাতে হবে। যেহেতু কৃষি প্রধান দেশ, আমি বলতে বাধ্যই হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর অনন্য একটা দৃষ্টি স্থাপন করেছে। যখন এই প্যান্ডামিকের সময় পৃথিবীর সকল দেশ কিন্তু খাদ্য নিয়ে চিন্তা করছে, তারা সকলেই বলছে যে খাদ্যের অভাবে থাকবে তাদের সেই দেশগুলো। সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর একদম সুপরিকল্পনার জন্য, এবং এই দলটি কিন্তু বারবার মানুষের পাশে এসেছে এবং জীবনের ঝুঁকি রেখেও কিন্তু তারা এই যে আগাম ধান কেটে হোক কৃষকের পাশে দাঁড়ানোর ফলেই কিন্তু আমরা একটু সাহসী অবস্থানে এসেছি। কেউ কিন্তু আর বলছে না বাংলাদেশ খাদ্যে ঘাটতি থাকবে এবং বাংলাদেশ খাদ্যের প্রয়োজন হবে। এবং দেখেন প্রযুক্তি নির্ভর কৃষি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি আশ্চর্য হবেন যে শুনে যে একজন কৃষকরে আগামীতে কিন্তু মাঠে যেতে হবে না, তার সেন্সর বেস টেকনোলজি কিন্তু বাংলাদেশে অলরেডি চলে এসেছে। যে সে তার মাঠে যদি একটা ডিভাইস রেখে দেয়, সে বাসা থেকে তার মোবাইল ফোনে হোক বা অটোমেটেড কিন্তু তার অন্যান্য যে তার ফার্টিলাইজার কতটুকু প্রয়োজন, তার পেস্টিসাইড বা তার ইনসেক্টিসাইড প্রয়োজন কিনা, তার অন্যান্য কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, সেটা কিন্তু সে
ঘরে বসেই জানতে পারছে, ইভেন প্রেডিকশনও করতে পারছে। বাংলাদেশে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রযুক্তি নির্ভর কৃষি, এবং সেই প্রেক্ষাপটে আমাদের যে এই প্রযুক্তি কিন্তু আমরা বাংলাদেশের যে ইয়াং যে জেনারেশন তারাই কিন্তু এই প্রযুক্তিগুলো তৈরি করেছে, যেটা ওয়ার্ল্ড মার্কেটে খুবই কস্টলি প্রযুক্তি, সেটা আমাদের যুব সমাজ কিন্তু আমাদের ইয়াং ফোর্স কিন্তু সেটা অলমোস্ট 10 টাইমস লেস সেটা অলরেডি তৈরি করেছে বিভিন্ন প্রযুক্তি। অনলাইনের ক্ষেত্রে যদি বলে যে কানেক্টিভিটি একটা সারা পৃথিবীতে এখন কিন্তু মূল কনসার্ন হচ্ছে, যেমন অনলাইন এডুকেশন শুরু করতে পারছে না বা বিভিন্ন সমস্যার মূল প্রবলেম কিন্তু কানেক্টিভিটি। বাংলাদেশ সেই ক্ষেত্রেও কিন্তু অনেক এগিয়ে আছে। আমাদের কিন্তু জানেন যে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা ফাইবার অপটিক্যাল ব্যাকবোনের কানেক্টিভিটি হয়েছে এবং কিছু হতে যাচ্ছে। প্রত্যেকটা গ্রামে কিন্তু ফাইবার অপটিক্যাল কানেক্টিভিটি আছে। প্রত্যেকটা বড় জেলাগুলোতে কিন্তু ইউনিভার্সিটি আছে, মানে শিক্ষা ব্যবস্থায়, এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, কোস্টাল এরিয়াগুলোর জন্য এক ধরনের বিশ্ববিদ্যালয়, এবং দেখেন প্রত্যেকটা বিষয়ের ডিজিটাল বিশ্ববিদ্যালয় কিন্তু গঠন করা হয়েছে। এখন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আছেন, ওইখানে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় হলেও সেখানে কিন্তু তারা ওই অঞ্চলের একটা ভূমিকা রাখছে। সেটা মানে আমি যেটা মূল ফোকাস করতে চাচ্ছি যে সবগুলো সেক্টরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে 18টা পিলার, তার মধ্যে যদি ওয়ান অফ দ্য মেইন পিলার আপনার ইউথ, যে দেশে যুব সমাজ বেশি থাকবে সেই দেশে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এগিয়ে থাকবে। আবার বলা হচ্ছে যে কৃষি আগামী দিনের প্রযুক্তি নির্ভর কৃষি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে লিড দিবে, সেখানেও কিন্তু আমরা অনেক দিকে এগিয়ে আছি। আমরা শুধু পরিকল্পনা না, অলরেডি এটা অ্যাপ্রুভড একটা পরিকল্পনা, এবং আমাদের বিভিন্ন প্রকল্প কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং বাস্তবায়নাধীন অনেকগুলো প্রকল্প আছে। আমাদের স্বল্প মেয়াদী পরিকল্পনা আছে 2030 পর্যন্ত, আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনা আছে 2041 পর্যন্ত, আবার দীর্ঘমেয়াদী কিন্তু 21 সাল পর্যন্ত করতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমি এইখানে শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাচ্ছি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছেন, একটি জিওগ্রাফি, একটি ভৌগোলিক অবস্থান দিয়ে একটি জাতীয় পতাকা আমাদের দিয়েছেন, একটি সংবিধান দিয়েছেন, এবং সবচেয়ে বড় একটা আইডেন্টিটি দিয়েছেন। এবং দেখেন জননেত্রী শেখ হাসিনা তার বঙ্গবন্ধুর সুযোগ কন্যা, এবং উনি আমাদের স্বপ্ন দেখেছেন, উনি কিন্তু জয় করেছেন সমুদ্র সীমা। এটা অলমোস্ট বাংলাদেশের সমপরিমাণে একটা সমুদ্র কিন্তু আমরা জয় করেছি, এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, অনারেবল আইসিটি অ্যাডভাইজার, উনি কিন্তু তার সরাসরি নেতৃত্বে কিন্তু আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা আজকে কিন্তু আমাদের মানে স্পেসে কিন্তু আমাদের স্থান আছে। অর্থাৎ আমরা মহাশূন্য বলি, জলপথ বলি এবং স্থলপথ বলি, সর্বক্ষেত্রেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্পষ্ট বিদ্যমান, এবং আগামীতেও এই 21 সালের পরিকল্পনা করতে পেরেছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব এবং দূরদর্শিতার কারণে। আমি আপাতত এই পর্যন্ত বলছি, আমি আবার ধন্যবাদ অধ্যাপক রাশিদুল হাসান। আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আসলে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম আজকে যে আমরা কথা বলছি, এই ডিজিটালাইজেশন এক সময় কিন্তু আমরা ফ্রিতে ইন্টারনেট পেয়েছিলাম, আমরা নেই। আমরা বলেছি যে আমাদের গোপনীয়তা চলে যাবে, আবার টাকা দিয়ে আমরা কিনেছি। আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে বলে আমরা কথা বলছি, আমরা ই কমার্সের কাজগুলি করছি, আমরা আমাদের ব্যাংকিং চ্যানেল কাজ, সব কাজে আমাদের এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এটিও মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন মিশনারি ফল এবং তার এই যে দৃঢ় প্রতিজ্ঞার কারণেই এই জিনিসটি সম্ভব হয়েছে। আমরা এবারে আসছি জনাব আমজাদ হোসেন, গ্লোবাল ট্রেজারার, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের। জনাব আমজাদ হোসেন, আপনার কাছে আমরা কতগুলি বিষয় আমরা জানবো। আমরা জানি যারা ইয়াং তারা আসলে অনেক তথ্য রাখে, অনেক সুন্দরভাবে আমাদেরকে আপনি তথ্যগুলি দিতে পারবেন। যে ডেল্টা প্ল্যানের এই যে মহা পরিকল্পনার অধীনে সরকার ইতিমধ্যে 2030 সালে যে পরিকল্পনা গ্রহণ করেছে, 80টি প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছে এবং আপনারা জানেন যে ডেল্টা, যে কথাটি ফারুক সাহেব বলেছিল যে ডেল্টা প্ল্যান করার জন্য ফান্ড প্রয়োজন হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার দরকার হবে। ইতিমধ্যে কিন্তু ডেল্টা উইং জিডি জেনারেল ইকোনমিক ডিভিশনে গঠন করা হয়েছে এবং ডেল্টা সাপোর্ট ফান্ডও করা হয়েছে, এস্টাবলিশড ফান্ড করা হয়েছে। এবং এই যেটি আমাদের জরুরি দরকার সেটা হলো ইনফরমেশন শেয়ারিং। আমরা বিভিন্ন দেশের সাথে ইনফরমেশন শেয়ারিং করতে পারি। আপার স্ট্রিমে যে দেশগুলি আমাদের আছে
আমরা মেইনলি আমরা বলেছি যে এটি কিন্তু একটা ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান উইথ ইকোনমিক সাস্টেইনেবিলিটি, এটি এবং এটার সাথে কিন্তু আমরা একই সাথে এসডিজির সাথেও সঙ্গতিপূর্ণ এই বিষয়টি। এই সমগ্র বিষয়টিকে নিয়ে বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে ডেল্টা প্ল্যান যিনি একেবারে যার মাথার থেকে চলে এসেছে, যিনি এই ভিশন মিশন দিয়ে এই ডেল্টা প্ল্যানটি প্রস্তুত করেছেন বা এই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, যেটি বাস্তবায়ন শুরু হয়ে গেছে, সেই প্ল্যানটি আমাদের ফুড সিকিউরিটি, আমাদের একই সাথে আমাদের সাস্টেইনেবিলিটি, আমাদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই সব কিছু মিলে পরিবেশের সাথে আমরা খাপ খেয়ে উন্নয়নের যে মহাসোপানে আমরা যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা 21 সালে উন্নয়নশীল দেশ, 41 সালে উন্নত দেশে হওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছি, সেক্ষেত্রে এই ডেল্টা প্ল্যান আমাদেরকে কিভাবে সামনে পথ দেখাবে সেই বিষয়ে যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন জনাব আমজাদ হোসেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা যদি পূর্বে ফিরে যাই, আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাইরে আগে আমাদের কিন্তু কোনো লং টার্ম বা মিড টার্ম প্ল্যান করা হতো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার কিন্তু আমাদেরকে ভিশন 2021 দেখালেন এবং সেভাবে আমাদের কিন্তু সমগ্র দেশ এবং জাতিকে একই দিকে একই ডাইরেকশনে নিয়ে গেলেন। সেখান থেকে কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এর আগে আমাদের যখন ইউনাইটেড নেশনস এর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ছিল, ওটা কিন্তু 2015 আগেই কিন্তু আমরা বেশ কিছু লক্ষ্যমাত্রা অর্জন করেছিলাম। তো এখানে একটা জিনিস ক্লিয়ার যে আমাদেরকে কিন্তু ধীরে ধীরে লং টার্ম বা মিড টার্ম প্ল্যান যেটা আছে ওইটা অ্যাডাপ্ট করা এবং সকল রিসোর্স প্লাস হচ্ছে আমাদের এন্টার ইনফ্রাস্ট্রাকচার একই দিকে ধাবিত করা, যাতে আমরা কালেকটিভ রেজাল্ট পেতে পারি। আপনারা জানেন যে আমরা 2021 বেশ আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি এবং আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। যখন আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হলাম এবং যখন আমরা দেখতে পেলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা অ্যাচিভ করতে পারি আমাদের প্ল্যান বা টার্গেট যেটা আছে, তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে ডেল্টা প্ল্যান 2021 সালের যে ডেল্টা প্ল্যানটা সেটি আমাদের সামনে নিয়ে আসলেন। এবং আপনি যদি সময় উপযোগিতা চিন্তা করেন, তাহলে কিন্তু যখন আমরা চিন্তা করতে শুরু করলাম বা বিশ্বাস করতে শুরু করলাম হ্যাঁ আমাদের এরকম লং টার্ম প্ল্যান অ্যাচিভ করা সম্ভব। আর এরকম শতবার্ষিকী পরিকল্পনা কিন্তু একটি বা দুটি দেশ ছাড়া চীন ছাড়া কিন্তু আর খুব বেশি দেশের কিন্তু ইতিপূর্বে নেওয়া হয়নি। অনেক অনেক দেশ আছেন, আমাদের উন্নত দেশ আছেন, কিন্তু তাদের কিন্তু এরকম শতবার্ষিকী পরিকল্পনা আমরা কখনো দেখিনি। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের বক্তারা আলোচনা করেছেন যে বাংলাদেশ দুর্যোগ প্রবণ একটি দেশ। এই দুর্যোগকে কিন্তু আমাদের সঙ্গী করেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই দুর্যোগ আমরা যত কশাসলি আমরা এটা ফেস করতে পারবো, সেটাই কিন্তু আমাদের ভবিষ্যতে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ওটা আমাদেরকে সাপোর্ট করতে পারবে। যেরকম ডেল্টা প্ল্যানের মধ্যে আছে ব্লু ইকোনমির কথা উল্লেখ করা আছে। আপনারা জানেন যে ব্লু ইকোনমি গ্রোথ রেট কিন্তু যে কোনো নর্মাল ইকোনমিক গ্রোথ রেটের থেকে অনেক বেশি। এখানে শুধু আমাদের ট্যুরিজম, ফিশারি, মেরিন এনার্জি, বায়োটেকনোলজি নেই, আমরা ব্লু ইকোনমিতে কিন্তু এটাও বলা হচ্ছে যে ঠিক আছে, এটাকে আমরা একাডেমিক্যালি ইন্ট্রোডিউস করতে পারি এডুকেশন প্রসেস হিসাবে। সো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট জড়িত আছে। পূর্বে প্রফেসর কলিমুল্লাহ সাহেব আলোচনা করেছেন যে আমাদের 6টি হটস্পটের কথা, যেরকম খরা ও বরেন্দ্র অঞ্চল, পার্বত্য এলাকা, উপকূলীয় অঞ্চল, হাওর, তারপরে আপনার নদী তীরস্থ এলাকা, মোহনা, এই সকল এলাকায় কিন্তু আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু এখনো ফুল ফ্লেজেড হয়নি। বা কিছু কিছু সময় হয়তো হাওড় অঞ্চলে হয়, কিছু কিছু সময় ফ্ল্যাশ ফ্লাডের কারণে হয়তো অনেক সময় হয় না, ওখান থেকে আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাই না। আমরা যেহেতু ডেল্টা প্ল্যানটা হাতে নিয়েছি এবং এখানে এটার প্রধান কারণই কিন্তু আমাদের সমগ্র দেশে ইকোনমিক ডেভেলপমেন্ট সকল এলাকায় ওখানকার আমাদের বেসড অন ওখানকার রিয়ালিটি এবং রিসোর্সের উপর বেস করে আমরা যাতে সকল জায়গায় এটা ছড়িয়ে দিতে পারি, শুধুমাত্র আমরা যেন শহর কেন্দ্রিক না হই। যেরকম একটি প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিটি গ্রাম হবে একটি শহর, তো ওখানে প্রতিটি জায়গায় আমরা যেন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্জন করতে পারি। পূর্বে আমাদের বক্তা বলে গেছেন যে প্রফেসর বলে গেছেন যে এগ্রিটেকের কথা। আপনারা জানেন যে আমরা কিন্তু এই বছর কিন্তু রাইস প্রোডাকশনে কিন্তু ওয়ার্ল্ডে নাম্বার 3 হয়েছি, 36.5 মিলিয়ন আমাদের প্রোডাকশন, চায়না এবং ভারতের পরেই আমরা। এটা কিন্তু আমাদের
খুব সহজে হয়নি, এটা কিন্তু আমাদের প্রপার প্ল্যানিং করেই হয়েছে। যেরকম পূর্ববর্তী বছরগুলোতে আমরা দেখেছিলাম যে কৃষকের ধান কাটার জন্য লেবার পাচ্ছে না, হয়তো লেবারের মজুরি পার ডে 1200 টাকা পর্যন্ত হয়ে যায় কিছু কিছু অঞ্চলে। তো ওই জিনিসগুলো মোকাবেলা করার জন্য আমাদের যেই পরিমাণ সাপোর্ট দরকার এবং প্ল্যানিং দরকার, ওগুলো সবই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিক নির্দেশনা দিয়েছে। এবং ঠিক একইভাবে আমাদের দেশকে ভবিষ্যতে আমাদের যে লং টার্ম প্ল্যান, যেটা আমাদের যে পরবর্তী লক্ষ্যমাত্রা আমরা কোথায় যেতে পারি, এটার জন্য কিন্তু আমাদের ডেল্টা প্ল্যান, এবং আপনার আলোচনা হয়েছে যে অলরেডি যে এখান দিয়ে কাজ শুরু হয়ে গেছে, আমাদের কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তীতে দিক নির্দেশনা আসবে এবং কিভাবে আমরা ওই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে পারবো। কারণ প্ল্যান সবসময় থাকবে ভালো, কিন্তু ওইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাই মনে হয় আরো গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু ইতিপূর্বে এক্সাম্পল দেখেছি যে আমাদের ভিশন 2021 আমরা কিভাবে আমাদের স্টিপুলেটেড টাইমের আগেই আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। তো আমার দৃঢ় বিশ্বাস যে এভাবে আমরা এগিয়ে যেতে পারলে আমরা হয়তো 2021 সালের 21 শতাব্দীর আগেই আমরা হয়তো এটা অ্যাচিভ করতে পারবো, ডেল্টা প্ল্যানের আমার যে লক্ষ্যমাত্রা আছে। ধন্যবাদ জনাব আমজাদ হোসেন, অনেক সুন্দরভাবে আপনি এই বিষয়গুলি উপস্থাপন করেছেন। আমরা এ পর্যায়ে প্রফেসর কলিমুল্লাহ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যার কথা আমরা সবসময় বলি, যিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই যে মাননীয় প্রধানমন্ত্রী 100 বছরের এই যে পরিকল্পনাটি গ্রহণ করেছেন, এর দুটি দিক, একটি হচ্ছে পরিবেশের সাথে যে পরিবেশের যে পরিবর্তন যেটি হচ্ছে, আমরা দেখেছি যে পরিবেশ বিপর্যয় বলতে পারি, পরিবেশের যে পরিবর্তন যেটি আসছে তার সাথে খাপ খাইয়ে নিজেদেরকে সুরক্ষা করা, একই সাথে আমরা খাদ্য উৎপাদন এবং মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করে দেশের উন্নয়ন করা। এই যে মানে সমন্বয় যেটি, এটির জন্য আমাদের যেটি প্রয়োজন, আমাদের এটির সাথে কিন্তু ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট যেটি আমরা বলছি, আপার স্ট্রিমে যে দেশগুলি আছে তাদের সহযোগিতা লাগবে। কারণ এই যে এটি একটি সমন্বিত, কারণ আমরা কিন্তু লোয়ার স্ট্রিমের দেশ, আপার স্ট্রিমে যারা আছে, যেটি প্রফেসর রাশিদুল হাসান বলেছেন যে আমাদের যদি 5 মিটার আমাদের যদি সমুদ্র লেভেল উচ্চতা হয়, তাহলে আমাদের কিন্তু দক্ষিণ অঞ্চল, পুরো দক্ষিণ অঞ্চলটি যেখানে আমার নিজের বসবাস, সেখানে কিন্তু আমার ঘর বাড়ি আর থাকবে না। আমরা দেখেছি এবারে যে এই আমফানের সময় দক্ষিণ অঞ্চলের বিশেষ করে মৎস্যের যে ঘেরগুলি সবগুলি কিন্তু পানিতে হয়ে গেছে। তো সেই বিষয়গুলিকে মাথায় রেখে সরকারের এই স্ট্র্যাটেজি যে পরিকল্পনা যেটি আছে, তার মধ্যে এই আপার স্ট্রিমে দেশগুলির সাথে যে আমাদের যে সমন্বয় এবং আমরা বলছি যে ডাটা এক্সচেঞ্জ যেটি আমাদের প্রয়োজন। আরও একটি কথা বলা হয়েছিল যে মানে টেকনিক্যাল স্কিল, প্রপার টেকনিক্যাল স্কিল, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আমি একটু বলে নিচ্ছি, কারণ এবারে যখন হাওড়ে যখন ধান এগুলি হচ্ছে মানে সমস্যা হচ্ছিল, তখন যদি এই নতুন এই টেকনোলজির এই যে বড় বড় ধান কাটার মেশিনগুলি যদি আমরা ওখানে না দিতে পারতাম, তাহলে কিন্তু শুধু মানুষ দিয়ে সম্ভব হতো না। এই যে প্ল্যানের সাথে টেকনোলজির যে সমন্বয়, সেই বিষয়ে একটু যদি দৃষ্টি আলোক করেন যে এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নে টেকনোলজির কি কি ভূমিকা আমাদের প্রয়োজন। ধন্যবাদ নাসির ভাই। আমি এ পর্যন্ত আমাদের সকল আলোচক যে যার মতো করে তথ্যটা আমাদের প্রদান করেছেন এবং আমরা সেকেন্ড রাউন্ডে এসেছি। এই যে শতকরা 38% আমাদের ভূমি প্লাবিত হবে, এটা মানে একটা রিয়ালিটি। এবং এমনি আমরা বেসিক্যালি একটা ল্যান্ড হাংরি কান্ট্রি। জিওগ্রাফিক্যাল কনগ্রুইটি পার্সপেক্টিভ থেকে দেখলে আমাদের জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর একেবারে অন্যতম সেরা। আবার সেই দিক থেকে আপনার যেহেতু এটা ডেল্টা কান্ট্রি, ভীষণ রকমের ফার্টাইল একটা অঞ্চল, যার সুফল আমরা কিন্তু কোভিড এর সময় পাচ্ছি হাতে। সুতরাং দুর্বলতাকে শক্তিতে পরিণত করার যে কৌশল, সেইটা মাথায় রেখেই কিন্তু আপনার এই ডেল্টা প্ল্যান প্রণীত হয়েছে। আমরা যেহেতু ষষ্ঠ বা সপ্তম সবচেয়ে এফেক্টেড একটা এলাকা পৃথিবীর, সেই কারণেই আপনার এই অভিযোজনের যে ব্যাপারটা, সেটা আমাদের কগনিজেন্সে নিতে হয়েছে। এবং আপনার এর আগের যে অভিজ্ঞতা, অর্থাৎ এরশাদ আমলে আপনার সেই 90-র দশকে
সেভ বাংলাদেশ বলে একটা মুভমেন্ট আমরা উত্থিত হতে দেখেছিলাম, এবং সেই সময় 88 এই প্লাবনের পরে তৎকালীন সরকার চিন্তা করলো যে পুরো দেশটাকে আপনার বাদ দিয়ে নদীগুলোকে টেম করে ফেলা যায় কি, এবং এক ধরনের কম্পার্টমেন্টালাইজেশনের দিকে ফ্লাড অ্যাকশন প্ল্যান তৈরি, এবং তার মধ্য দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ইমপ্লিকেশন গুলো আমরা চিন্তা করলাম। যেমন ধরুন মাও সেতুং তার দেশে চিন্তা করলেন যে যত চড়ুই পাখি আছে সব মেরে ফেলা ভালো, কারণ এরা প্রচুর শস্য খেয়ে ফেলে। সুতরাং দেশব্যাপী হইচই করে সব চড়ুই পাখি নিধন করার পর দেখা গেল যে বিপুল পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হচ্ছে, এবং আপনার যে পরিমাণ ফসলের ক্ষতি হচ্ছে তার চেয়ে বরং এই ন্যাচারাল একটা প্রসেসে যে পোকামাকড় গুলো খেয়ে চড়ুই পাখি বাঁচত তাদের বাঁচিয়ে রাখাটাই দরকার ছিল। এই যে রিয়েলাইজেশন গুলো, এগুলো আসলে মানব জাতির সবার জন্যেই আপনার মনে রাখার মতো রিয়েলাইজেশন, এবং এই যে রিসিভড উইজডম গুলো সেগুলো আমরা মনে রেখেছি, কাজে লাগানোর চেষ্টা করেছি, এবং সেই বিষয়গুলো প্রযুক্ত করা হয়েছে আপনার এখানটায়। আর বিচ্ছিন্ন কোনো দ্বীপ তো আমরা নই, আমাদের লোয়ার রিভারাইন এলাকা, আপার রিভারাইন মানে অঞ্চলে যারা আছেন, যেমন ধরুন ভুটান, নেপাল, এমনকি গণচীন, কারণ আমাদের ব্রহ্মপুত্র নদীর উৎস কিন্তু সেইখান থেকে, এবং এখন আবার যুক্ত হয়েছে স্যাটেলাইটের যুগ। আমরা প্রাউড ওনার অফ বঙ্গবন্ধু স্যাটেলাইট, এবং সেই স্যাটেলাইট কাজে লাগিয়ে আমরা পুরো পার্সপেক্টিভটা কিন্তু নিয়ে আসতে পারি, এবং আপনার যে ডেটা, তারপরে যে চিত্রগুলো, সেগুলো থেকে আগাম পূর্বাভাস নিয়ে ফ্লাশ ফ্লাড মানে আগের মতো আমাদেরকে অজানা আশঙ্কায় আর প্রহর গুনতে হবে না। আমরা আগে থেকেই বলে দিতে পারবো একদম ঘন্টা মিনিট মেপে যে কবে কখন কোথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের এলাকাগুলো তো নির্দিষ্ট আমরা জানি যে সিলেটের যে ডিপ্রেসড এলাকাগুলো হাওর, সেই অঞ্চলগুলো আপনার একটা বড় সময় ধরে প্লাবিত অবস্থায় থাকে, এবং সেখানটায় বড় ধানের চাষ দীর্ঘদিনের সংস্কৃতির অংশ, এবং সেখানে আপনি যে বললেন যে মেকানাইজড একটা এলিমেন্ট যুক্ত করার কারণে আপনার সঙ্গে হিউম্যান এই যে ভলান্টিয়ার যারা সেখানে ডেপ্লয়েড হয়েছিলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা আমাদের ফসল রক্ষা করতে সক্ষম হয়েছি। এবং সঙ্গে যদি স্যাটেলাইট এবং অন্যান্য প্রযুক্তিগুলো যুক্ত হয়ে যায়, এবং আমরা এই রিজিয়নের সকল স্টেক হোল্ডার যে দেশগুলো আছে সবার সহযোগিতা যদি লাভ করি, তাহলে আমরা ভিন্ন একটা অবস্থায় চলে যেতে সক্ষম হব, যা সুরক্ষার দৃষ্টিকোণ থেকে দেখলে সবার জন্য আপনার ভালো ফল বয়ে নিয়ে আসবে। আর বিচ্ছিন্নভাবে একা বেঁচে থাকার সুযোগ কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনের যুগে সম্ভবপর নয়। এই যেমন ধরুন এই যে কোভিড-19, এটি শুরু হয়েছে চীনে, আবার সারা পৃথিবী এফেক্টেড হয়ে গেল। আমরা কিন্তু এই হিমালয় পর্বতের যে বাধা, দুলঙ্গ বাধা, সেটা কিন্তু এই কোভিডে আটকাতে পারেনি। এখন ওয়ান ওয়ার্ল্ড একটা এরকম একটা জায়গায় আমরা বসবাস করছি। সুতরাং প্রযুক্তির উপর আমাদের যে শাইনেসটা সেটা কাটিয়ে ফেলতে হবে, যে কোনো মূল্যে প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করতে হবে, অ্যাটেইনমেন্টটা নিশ্চিত করতে হবে, এবং আমাদের যারা নতুন প্রজন্মের মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু শিখবার আছে, বুঝবার আছে, তারা সহজে অ্যাডাপ্ট করতে পারছেন, এবং এর মধ্য দিয়ে তাদের যে আপনার চরিত্রের অজস্রতা, অর্থাৎ ইনফিনিট নেচার অফ হিউম্যান বিং এ যে আমাদের বিশ্বাস, এবং তাকে কাজে লাগানোর, হার্নেস করবার যে চিন্তাটা, সেটি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এবং সে কারণেই আজকে আমরা এরকম একটি অবস্থায় অবস্থান করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কলিমুল্লাহ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এই বিষয়ে আলোকপাত করার জন্য। আমি এবারে জনাব ফারুক হোসেনের কাছে যাচ্ছি। আমরা এই যে পরিকল্পনাটি যেটি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, এবং উনি যে কাউন্সিল গঠন করেছেন, তার মাধ্যমে এই পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে এই পরিকল্পনাটি কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই কিন্তু কার্যক্রম শুরু হয়েছে।
এটির জন্য দুইটি বিষয় আমরা আগেও বলেছি। একটি হচ্ছে যে পরিবেশের যে এই আমরা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, আমরা দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী পরিবেশের যে বিপর্যয়, এর কারণে আমাদের অর্থনীতিতে আমরা আগেও বলেছি 1.7% জিডিপির এখানে ক্ষতি হচ্ছে। এই ক্ষতি রক্ষার্থে যেটি পানি সম্পদ এবং ফুড সিকিউরিটি এবং একই সাথে যেটি আমরা বলা হয়েছে কোস্টাল বেল্টের মানুষের জীবন এবং অন্যান্য যে সম্পদ আছে সেটি রক্ষা করার জন্য ডেল্টা প্ল্যানে বিশেষভাবে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের বিষয়গুলি সংযুক্ত করা হয়েছে। আপনি দীর্ঘদিন আইএমডিতে ছিলেন। এইবারে যে পরিকল্পনা যেটি গ্রহণ 2030 সালে 80টি প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে আমরা জানি, এবং সেই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, সরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এত ক্রাইসিসের মধ্যেও কিন্তু 5,78,000 কোটি টাকার বাজেট দিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কখনোই কিন্তু আমরা এই বাজেট বাস্তবায়নে ব্যর্থ হইনি, এবারও হব না। এই যে সাহস, এই যে ধৈর্য, এই যে ভীষণ মিশন নিয়ে এগিয়ে যাওয়া, সে বিষয়ে এই ডেল্টা প্ল্যান আমাদেরকে এই মিলেনিয়াম গোল অর্জন এবং আমরা বলবো যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই ডেল্টা প্ল্যান আমাদেরকে কতখানি শক্তি যোগাবে, কতখানি ভরসা দিবে, কতখানি আমরা এদিকে এগিয়ে যেতে পারবো, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আপনার জনাব ফারুক হোসেন এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। জনাব ফারুক হোসেন, আপনার ক্যামেরা অফ। আপনার ক্যামেরা মিউট করা আছে, এটা ওপেন করে মিউট করা আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। বিষয়টি হলো যে ডেল্টা প্ল্যান মানে বাংলাদেশটা একটি ডেল্টা, এটি আসলে নেদারল্যান্ডের আদলে করা হয়েছে এবং নেদারল্যান্ড একই ধরনের সমস্যার মুখোমুখি হয়, যেটি আমরা বলেছি যে দুর্যোগ প্রবণ দেশ নেদারল্যান্ড এবং বাংলাদেশ। নেদারল্যান্ড বাংলাদেশকে সাপোর্ট করছে, ডেল্টা প্ল্যান তৈরিতে তারা সাপোর্ট করেছে এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য দক্ষতা অর্জন কর্মকর্তাদের মধ্যে, তাদের মধ্যেও এই ডেল্টা প্ল্যানকে অর্থাৎ সকল সেক্টরের প্রকল্পগুলোর মধ্যে আন্তঃযোগাযোগের মধ্য দিয়ে বাস্তবায়ন করার যে দক্ষতা, সেটির জন্য একটা আলাদা প্রকল্প নেওয়া হয়েছে এবং সেটিতেও নেদারল্যান্ড সাপোর্ট দিচ্ছে। তো এখন আমি আপনার বক্তব্যের সূত্র ধরে বলছি, আমি কিন্তু খুব অডিট এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যেই গতিতে চলেন সেই গতিতে কিন্তু আমরা কর্মকর্তারা কতটা চলছি, কতটা আমরা সক্ষম এবং কতটা আমরা ডিভোটেড, এই জায়গাটাতে কিন্তু আমার অনেক সময় আমি দ্বিধাগ্রস্ত এবং আমি বিচলিত হই যখন দেখি যে প্রায়শই রিপোর্ট যে বাস্তবায়নের দুর্বলতার জন্য আমার প্রকল্পটি সফল হচ্ছে না, আমার প্রকল্পটি আমাকে এক্সপেক্টেড রেজাল্ট দিচ্ছে না। এই বাস্তবায়নের যে দুর্বলতা সেটির সঙ্গে যুক্ত আসলে আমরা যারা কর্মকর্তারা এর সঙ্গে যুক্ত থাকি। তো এখন ডেল্টা পরিকল্পনাটা নেওয়া হয়েছে মেইনলি ফোকাসিং অন ওয়াটার রিলেটেড ইস্যুস, যেমন এখানে বন্যা, নদী ভাঙন, গ্রামের পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, তারপর নগরের বন্যা নিয়ন্ত্রণ, এই সব মিলিয়ে পানি সম্পর্কিত যতগুলো বিষয় আসবে সব বিষয়গুলো অ্যাড্রেস করে অন্যান্য সেক্টরের উন্নয়নের সঙ্গে এটিকে একটা লিঙ্ক আপ করা বা আন্তঃযোগাযোগের মধ্য দিয়ে বাস্তবায়ন করা। আমরা শুনেছি এর আগের স্টেটমেন্টে যে আমাদের অ্যাকচুয়ালি 33% যদি সি লেভেল উপরে উঠে যায় তাহলে আমরা 33% বাংলাদেশের অংশ বিলুপ্ত হয়ে যাবে বা পানির নিচে চলে যাবে। আমরা বিভিন্ন ডাটাতে এখন পাচ্ছি যে 2050 সালে 14% নিমজ্জিত হবে এবং 30 মিলিয়ন মানুষ আসলে যারা জলবায়ু শরণার্থী হয়ে যাবে। সো এই যে এরকম একটি দুর্ভাবনাকে সামনে রেখে এই প্রস্তুতি নেওয়া হয়েছে, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমার পানি সম্পর্কিত যে সেক্টরগুলো আছে তার বাইরে অন্যান্য সেক্টরকে কিন্তু আমাকে ফোকাস করতেই হবে, গুরুত্ব দিতেই হবে। আজকে আমাদের ইকোনমি ডিপেন্ডেন্ট অন গার্মেন্টস সেক্টর, ডিপেন্ডেন্ট অন
এক্সপাট্রিয়েটস। তো এই জায়গা এবং পানি সম্পর্কিত যে সমস্ত সেক্টরগুলো আছে সেখানেও কিন্তু আমার স্কিল ডেভেলপ করতে হবে। যদি না করি তাহলে কিন্তু আমার প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এবং আমি সেখান থেকে সঠিক রেজাল্টই পাবো না। তো এই জায়গাটাতে আমি আবারও যেতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার উপর, যে শিক্ষা ব্যবস্থায় আমরা যে তিনটি টায়ার এখন দেখি, একটি সাধারণ এডুকেশন, একটি কারিগরি এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, আর একটি হলো দক্ষতা। আর দক্ষতা কিন্তু শিক্ষা নয়, দক্ষতা হলো প্রশিক্ষণ। সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা, সাধারণ শিক্ষা আর কারিগরি শিক্ষাতে যারা কারিগরি পড়াশোনা করে বেরোচ্ছে অ্যাকচুয়ালি তারা ডিমান্ড বেসড নয়। যাদের প্রয়োজন আছে ঠিক সেইভাবে কারিকুলাম হয়নি এবং সেইভাবে কিন্তু কারিগরি শিক্ষিত লোক বেরোচ্ছে না। এবং আমাদের সেই মানদাতার আমলের ডিপ্লোমা এডুকেশন এবং ভোকেশনাল এডুকেশন তাদের বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে যে গ্ল্যামারাস হওয়ার কথা ছিল সেটি এখন আর হচ্ছে না এবং হয়নি। আর একই সঙ্গে যে প্রসঙ্গগুলো আসলো সেগুলো হলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, টেকনোলজিক্যাল চেঞ্জ, তারপর বিজনেস স্ট্রাকচারে অনেক ধরনের পরিবর্তন আসা, এবং এখন জলে, স্থলে এবং মহাশূন্যে সব জায়গায় যেভাবে আমরা বিস্তৃত হচ্ছি, প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক বাংলাদেশে চলছে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে এত অল্প সময়ে এত ডেভেলপমেন্ট ওয়ার্ক হাতে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতা, এগুলো অন্য কোনো দেশে অল্প সময়ের মধ্যে এত ডেভেলপমেন্ট ওয়ার্ক হাতে নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। ডেভেলপ হচ্ছে ধীরে 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 ধীরে, কিন্তু আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, যে কারণে আমাদের এখন দ্রুত এগোতে হচ্ছে। সব মিলিয়ে আমি আসলে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে দক্ষতা এবং বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের যে সক্ষমতা, সেই দুটো জিনিসকে আবারও ফোকাস করছি, যে আমাদের সাধারণ এডুকেশনের মধ্যে টেকনিক্যাল এডুকেশন এমবেডেড করতে হবে, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশনকে মডার্নাইজ করতে হবে এবং যে পরিবর্তিত যে ইস্যুগুলোর প্রেক্ষিতে আমরা যে পরিবর্তন চাই, এবং সেই সঙ্গে আইসিটির যে ইনভলভমেন্ট, এখন আমরা একটি বড় ধরনের পরিবর্তনে যাচ্ছি। আমরা অধিকাংশ ক্ষেত্রেই শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা যেই নির্ভরশীল হয়ে পড়ছি আইসিটির উপর, সেখানেও কিন্তু আমাদের এখন দ্রুত ফোকাস করতে হবে। আমরা জানি যে শিক্ষা ব্যবস্থায় এখন আইসিটির অন্তর্ভুক্তির উপর খুব জোর দেওয়া হয়েছে, এবং শিক্ষার আমি মনে করি যে অন্তত পক্ষে 90% সময় হয়ে যাওয়া উচিত দূর শিক্ষণ। ঘরে বসেই অনলাইনে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, এবং হয়তো 15% বা 20% তারা প্র্যাকটিক্যাল এডুকেশনের জন্য ইনস্টিটিউশনে যাবে। এতে আমাদের অনেক কষ্ট কমে যাবে, আমাদের ট্রাফিক জ্যাম কমে যাবে, আমাদের শিশুদের সময় বেঁচে যাবে, তার পড়াশোনায় আরো বেশি ডিভোটেড হতে পারবে। বাবা মা যেভাবে সময় নষ্ট করছে সন্তানের পেছনে, সেটি বন্ধ হয়ে যাবে। যেইভাবে সন্তানদের স্কুলে যাওয়া আসা করার জন্য সারাদিন এর পেছনে বাবা মায়ের সময় নষ্ট হচ্ছে, ইনভলভমেন্ট হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের যে কোভিড যেভাবে আমাদেরকে একটি বিপদগ্রস্ত করেছে, আবার আমাদের অনেক সম্ভাবনা দরজাও খুলে দিয়েছে। সব মিলিয়ে আমাদের যে ভিশন 2021, এসডিজি এবং সবশেষ যে লং টার্ম ডেল্টা প্ল্যান, এই প্রত্যেকটি একটি ধারাবাহিকতার সূত্রপাত ঘটিয়েছে, এবং ডেল্টা প্ল্যানে আমরা আমাদের সমন্বিত পরিকল্পনাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে একটি অন্যরকম চেহারা দাঁড়াবে বাংলাদেশের। আমি আবারও এফ্রেইড সেই জায়গাতে যে ডেল্টা প্ল্যান যেইভাবে অনেক বেশি প্রয়োজনীয় এবং যুগান্তকারী একটি পরিকল্পনা সমন্বিত আকারে আসছে, সেটি বাস্তবায়নে আমাদের যেই হিউম্যান রিসোর্সেস, তারা কিন্তু প্রস্তুত কিনা, তারা সক্ষম কিনা, এবং তারা আসলে এটিকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবে কিনা, এই প্রশ্নটি আমি রেখেই যাচ্ছি এখনো আমার আলোচনা শেষে। ধন্যবাদ। ধন্যবাদ ফারুক হোসেন। আপনার যে বিষয়টি আপনি মূলত দক্ষতা যে কথাটি বলেছেন, কমিটমেন্টে যে কথাটা বলেছেন, পারফরমেন্সে যে কথাগুলি বলেছেন, সেই বিষয়গুলি অবশ্যই, কারণ আমরা যে প্রশিক্ষণ দেই, যে টেকনোলজির উপর আমরা প্রশিক্ষণ দেই, দেখা যায় যে যুব উন্নয়ন যে সমস্ত টেকনোলজি যুবদের শিখায়, সেই টেকনোলজি কিন্তু অবসোলেট হয়ে গেছে।
কারণ উনি শিখায় সেই পুরানো ধ্যান ধারণা টেকনোলজি, যেটি দিয়ে সে তার এই যে এখনকার যে মার্কেটে সে টিকে থাকতে পারে না, যে প্রশিক্ষণ গ্রহণ করে সেটি দিয়ে কিন্তু কম্পিটিশনে টেকা যায় না। তো সেজন্য এই জায়গাটায় আসলে আমাদের ইন্টারভেনশন প্রয়োজন, লাক্সই প্রযুক্তি এবং একেবারে মডার্ন প্রযুক্তিতে আমাদের সংযুক্ত হতে হবে। প্রফেসর রাশেদুল হাসান, আপনি যে একটি সুসংবাদ দিয়েছিলেন যে আমরা তৃতীয় হয়েছি আমরা এই উৎপাদনে, আমি আরেকটি সুসংবাদ আপনাকে দেই, যেটি আমরা গতকালকেও আলোচনা করেছি। আমরা মিঠা পানির মাছ উৎপাদনে কিন্তু চতুর্থ ছিলাম, আমরা কিন্তু এই কয়েকদিন আগে দ্বিতীয় স্থানে চলে এসেছি। আমরা আলু উৎপাদনে কিন্তু এবার আমরা সারপ্লাস আছি। এই সবকিছুই সম্ভব হয়েছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার, সঠিক পরিকল্পনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, তিনি যে ভর্তুকির যে বিষয়টি, বিশ্ব ব্যাংকের একেবারে এই সমস্ত প্রেসক্রিপশনকে বাদ দিয়ে নিজস্ব স্টাইলে তিনি যে এই যে ভর্তুকির বিষয়টি নিশ্চিত করেছেন, কৃষকের প্রণোদনা দিয়েছেন, তার ফলে এই সঠিক পরিকল্পনার ফলে আমরা কৃষি উন্নয়ন করতে পেরেছি। এই যে কৃষি উন্নয়নের জন্য আমরা যে কথাটি এসেছে যে প্রযুক্তির ব্যবহার, আমরা কৃষির ক্ষেত্রে ইতিমধ্যে আমরা বলেছি যে ধান কাটার মেশিন, আপনি উল্লেখ করেছেন যে কৃষক এখন কিন্তু বাসার থেকে অনেক কিছু করতে পারে, যেটি ফিজিক্যালি তার যাওয়ার প্রয়োজন হবে না। এই বিষয়গুলিকে এই ডেল্টা প্ল্যানে যে ফুড সিকিউরিটি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের সাথে সাথে কিন্তু ফুড সিকিউরিটি, এবং ফুড সিকিউরিটির মাধ্যমেই আমরা কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট বা সাস্টেইনেবিলিটির কথা বলেছি। এই যে পরিবেশের বিপর্যয়, আমরা পরিবেশ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে আমরা টেকনোলজিক্যালি যেটুকু আমাদের অগ্রগতি হওয়া প্রয়োজন, আমরা টেকনিক্যাল যে নাও আমাদের যেটি থাকা প্রয়োজন, আমরা বলবো যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেটি হওয়া প্রয়োজন, সেই জায়গাটায় আমাদের এই যে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, সে বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। প্রফেসর রাশিদুল হাসান। ধন্যবাদ নাসির ভাই। আর সমীক্ষাটা আসলে আমাদের ছোট ভাই আমজাদ হোসেন দিয়েছিল, যে আমরা থার্ড হয়েছি। আর আমি একটু প্রেক্ষাপট বলছি যে ডেল্টা প্ল্যান কেন দরকার, মানে কেন এত পরিকল্পনা তো হচ্ছে, ডেল্টা প্ল্যান কেন প্রয়োজন। যেমন যখন নদী ভাঙন হচ্ছে, দেখেন প্রতি বছরই বাদ দেওয়া হচ্ছে, মানে যখন যেখানে অসুখ হচ্ছে, যেমন ঘা যদি হয় আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট মলম লাগিয়ে দিচ্ছি, ওইটার কিন্তু আমরা কিউর করছেন, আমার লং যে কেন হচ্ছে সেটা না, যখন ইমিডিয়েট যেটা ঘটছে সাথে সাথে ওইটা মানে কোন রকম একটা পলিশ করা হচ্ছে। সারা বাংলাদেশে কিন্তু মানে অতীতে এরকম ভাবেই চলে আসছে যে একটা ডিজাস্টার হলো, ইমিডিয়েট ওইখানে সমস্ত অর্থ এবং অন্যান্য কিছু ইনভেস্ট করা হচ্ছে। সেটা কিন্তু উত্তরণেরও কিন্তু একটা উপায় হচ্ছে ডেল্টা প্ল্যান, যে আমরা প্রতি বছর যে পরিমাণ ইনভেস্ট করি এর চাইতে যদি আমি লং টার্ম একটা প্ল্যান করি, একটা পরিকল্পনা করে যদি আমি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি, এবং সেখানে কিন্তু আমাদের বাজেট অনেক অংশে মানে অনেক কমবে। আমরা 36 বিলিয়ন বলছি বা যেটাই বলি, এটা কিন্তু টোটাল প্রজেক্টের আনটিল মানে 2041, কিন্তু সেই তুলনায় যদি আমরা চিন্তা করি প্রতি বছর যে পরিমাণ ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য খরচ করা হচ্ছে, সেটা যদি এইটা বাস্তবায়ন হয় সঠিক মতো, যেটা আমাদের ফারুক ভাই বলেছেন যে যদি প্রকৃতভাবেই বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ একটা অনন্য জায়গায় স্থাপন মানে পৌঁছাবে। দেখেন সবচাইতে মূল যে বিষয় আপনি যেটা বললেন যে আমরা আমাদের প্রস্তুতিটা কোথায়, প্রস্তুতিটা আমাদের নিতে হবে কয়েকটা জায়গায়। যেমন আগে কিন্তু ছিল ইনফরমেশন টেকনোলজি, তারপরে কিন্তু আমরা অলরেডি অ্যাডপ্ট করেছি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এখন কিন্তু আমাদের সুইচ করতে হবে ইন্টারনেট অফ থিংস, আইওটির উপরে, মানে প্রযুক্তি। স্যারও যেটা বললেন যে প্রযুক্তির বিকল্প নাই, আমরা সেটা পছন্দ করি বা না করি প্রযুক্তি নির্ভর আমাদের হতেই হবে। প্রযুক্তি ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই আগামীতে যদি আমরা কোনো কিছু অ্যাডপ্ট করতে চাই। আর গ্রাজুয়েশনের ব্যাপারে একটা বেসিক ডিগ্রি তো থাকবেই, কিন্তু যে ডিমান্ড ড্রিভেন যে এডুকেশন অথবা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে এডুকেশন অথবা নিড বেসড যে এডুকেশন, সেই জায়গায় আমাদের এখনো বাংলাদেশের ঘাটতি অনেকাংশে। আমি একজন মানে শিক্ষক হিসাবেই বলছি, এবং সেটা একদম মানে দাবি দিয়েই বলছে যে ইউনিভার্সিটি গুলো আমাদের ব্যাপক সিলেবাসের একটা পরিবর্তন আনা দরকার, যেমন নন একাডেমিক কোর্স গুলো ইনক্লুড করা দরকার। যেমন আমি বাংলায় পড়ি বা আমি ইতিহাস পড়ি অথবা আমি কম্পিউটার সায়েন্স পড়ি বা ফিজিক্স কেমিস্ট্রি যেটাই পড়ি না কেন, তার পাশাপাশি একদম ক্রেডিটেড কিছু কোর্স, যেমন তার পাশাপাশি সেটা
তার ইন্টারেস্ট অনুযায়ী যেটা মিনিমাম 12 to 15 ক্রেডিট আওয়ারের কোর্স, যে তাকে ওইটা কমপ্লিট করতেই হবে। সেটা হতে পারে ল্যাঙ্গুয়েজ কোর্স, সেটা হতে পারে টেকনোলজি বেসড কোর্স, সেটা হতে পারে বিভিন্ন স্কিল বেসড কোর্স হতে পারে, যেটা নন একাডেমিক, বাট এটা ইনক্লুডেড হবে তার ওই ডিগ্রির মধ্যে। এটা কমপ্লিট না করলে সে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। এবং আমরা অনেক দেশেই কিন্তু লেগো সিস্টেম চলে এসেছে। লেগো মানে যে আপনার ডিগ্রি থাক বা না থাক, একজন ইন্ডাস্ট্রি তাকে নিবে, হায়ার করবে বেজ অন তার এক্সপেরিয়েন্স, সে কোন বিষয়ে গ্রাজুয়েশন করেছে। এখন কিন্তু অনেকেই কিন্তু এটা দেখে না, সেটা মাইক্রোসফট বলেন, ওরাকেল বলেন, বা অন্য যে কোনো বড় কোম্পানিতে বলেন, তার একজন মার্কেটিং ম্যান দরকার। সে আইসিএ করেছে বা সিএমএ বা যেটা করেছে এটা কিন্তু বিষয় না, তার ওই জিনিসটা করতে কি কি দরকার সেটাকে কিন্তু এখন এমফাসাইজ দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা যদি ওই জায়গায় পিছিয়ে যাই তাহলে কিন্তু ডেল্টা প্ল্যানে মারাত্মকভাবে আমরা একটা বাধাগ্রস্ত হব। যেমন লেগো সিস্টেম বলতে, আমি গ্রাজুয়েশন করলাম, ঠিক আছে, গ্রাজুয়েশনের পরে আমি এখন কাজ করতে চাইছে আমি সিটিজেন জার্নালিজমের উপরে। এখন সিটিজেন জার্নালিজমের আমার সবকিছুই জানা আছে, কিন্তু আমি আইটি রিলেটেড কোনো কিছু জানি না। একটা ইমেজ আমি এডিট করতে পারি না, সেটার জন্য আমি আরেক জায়গায় যেতে হচ্ছে। একটা ভিডিও আমি এডিট করতে পারছি না, সেটার জন্য আমার আরেকজনের হেল্প নিতে হচ্ছে। একটা অডিও আমি এডিট করতে পারছি না। কিছু বেসিক জিনিস প্রত্যেকের, তাহলে আমার গ্রাজুয়েশনের পাশাপাশি ওই একটা কোর্স যদি সে শিখে নেয়, তাহলে তার একটা লেগো হলো লেগো 1, তার এরকম একটা লেগো। তার আর একটা লেগো হয়তো কমিউনিকেশন স্কিল হতে পারে, সেটা একটা লেগো। সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, সে যদি নিজেকে জাপানে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলো, তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ তার একটা লেগো হলো। অথবা সে পার্টিকুলার কোনো স্কিল যদি হয়, সে ওয়েবসাইট ডিজাইনিং শিখবে, অথবা তার নির্দিষ্ট কোনো একটা জিনিস শিখবে, তাহলে তার একটা লেগো হলো। এই জন্য আমি বলেছি যে আমাদের জেনারেল এডুকেশন তো থাকবে, তার পাশাপাশি স্কিল বেসড নন একাডেমিক প্রোগ্রাম বা কোর্সেস মিনিমাম যদি 12 থেকে 15 ক্রেডিট থাকে, তাহলে কিন্তু সে নিজেকে আরো স্ট্রং ফিল করবে। যেমন ইন্ডাস্ট্রি বারবারই বলে যে গ্রাজুয়েশন হওয়ার পরে তারা যখন চাকরিতে আসে তখন তারা আর কিছু জানে না। যখন ইন্ডাস্ট্রি তাদেরকে ট্রেন আপ করে তখন তারা ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য জায়গায় চলে যায়, কারণ তখন সে বেতন বেশি পায় বা সে তখন একটা লুক্রেটিভ স্যালারিতে অন্য জায়গায় চলে যায়। তার কিন্তু মেধা আছে জন্যই সে অল্প সময়ে কিন্তু সে শিখতে পারছে, শিখে কিন্তু সে অন্য জায়গায় সুইচ করছে। তার মানে ওই ব্যক্তিটার কিন্তু প্রবলেম না, যে যুবকটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ট্রেনিং নিয়ে নিজেকে স্বাবলম্বী করছে বা নিজেকে ফিট করছে, তার প্রবলেম হচ্ছে আমাদের বেসিক এডুকেশনের পাশাপাশি যে কারিগরি বা স্কিল বেসড, আমি কারিগরিও বলবো না, একদম আমি এমফাসাইজ করতে চাই ফারুক ভাই এবং আমাদের স্যার যেটা বললেন, একদম মানে বেসিক জিনিসের পাশাপাশি তার স্কিল অবশ্যই প্রয়োজন হবে। তাছাড়া আমরা কিন্তু ডেল্টা প্ল্যান থেকে অনেক দূরে চলে আসবো। হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, এই ইনফ্রাস্ট্রাকচার কিভাবে মিট আপ করবে। আমি বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা মানে এক্সাম্পল দিতে চাই। যখন এটা স্যাটেলাইট সবকিছু কমপ্লিট হলো, স্যাটেলাইট মানে আকাশে উঠতে থাকলে, এই বিহাইন্ডে তো অনেকেই আছে, অনেকেই বলেছে এটার নামমাত্র প্রজেক্ট, এটা কখনো উড়বে না, উড়লেও ইমেজ আসবে না ইত্যাদি, সেটাতে আমি যেতে যাচ্ছি না। কিন্তু যখন কমপ্লিট হলো, তখন বিদেশি টিম যখন হ্যান্ড ওভার করবে, তখন কিন্তু বড় প্রশ্ন আসলো যে এইটা চালাবে কে, এটা টেকনিক্যাল সাপোর্টটা কে দিবে। তখন আমাদের বাংলাদেশে যে ইয়াং ফোর্স, যে 40টা ছেলে যে বা 45 জন ছেলে কাজ করেছিল, তাদের কিন্তু এক্সট্রা কোনো ট্রেনিংও ছিল না, তারা সাথে থেকে কাজ করে এমন স্বাবলম্বী হয়েছে, তারা কিন্তু বিদেশিরা বলতে বাধ্য হয়েছে যে তাদের কোনো প্রশিক্ষণ লাগবে না, এই ছেলেরাই এনাফ, এবং তারাই কিন্তু আজকে এই স্যাটেলাইটটা নিয়ন্ত্রণ করছে এবং সমস্ত টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। তার মানে উই হ্যাভ দ্য ইন্টেলিজেন্স, উই হ্যাভ মেরিট, নলেজ and everything, but we need a minimum support from the university and colleges itself. মানে আমাদের বেসিক ইন্টিগ্রেটেড একটা এডুকেশন সিস্টেম না হলে, স্কিল যদি না হয়, এবং দক্ষতা অবশ্যই থাকতে হবে। ইভেন যারা আমাদের সিনিয়র লেভেলে আছেন, যেটা কর্মকর্তারা বললেন, তাদেরও কিন্তু একটা স্কিলড একটা মাইন্ডসেটের পরিবর্তনের জন্য কিন্তু প্রশিক্ষণ দরকার। শুধু বিদেশ ভ্রমণ না, বিদেশ ভ্রমণের পাশাপাশি যেন প্রশিক্ষণটাও রপ্ত করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা পিছিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য, সেটা আমরা একটু হলেও আমরা মনে হয় বাধাগ্রস্ত হব যদি আমরা এই স্কিল ম্যান পাওয়ার বা আমরা দক্ষতা না তৈরি করতে পারি। ধন্যবাদ প্রফেসর রাশিদুল হাসান। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমজাদ হোসেনের বক্তব্য শুনিয়ে আমরা শেষ করব। আমজাদ হোসেন, আমরা এই যে ডেল্টা প্ল্যান, তার বেস কিন্তু একটা বলা আছে যে স্টে উইথ নেচার, অর্থাৎ এই যে পরিবেশের সাথে আমরা থেকে
একদিকে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, একদিকে আমরা এগ্রিকালচার প্রোডাক্ট, একই সাথে মানুষের সুরক্ষা, সাথে সাথে অর্থনৈতিক উন্নয়ন, এই যে 4টি বিষয়ের সংযুক্তকরণ, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে একজন ইয়াং এন্টারপ্রেনার হিসাবে, একজন ইয়াং চেম্বারের একজন প্রতিনিধি হিসাবে আপনি কি মনে করেন যে এই যে সমন্বয় যেটি আছে সেই জায়গায় আমাদের কি কি ইন্টারভেনশন আসলে করা প্রয়োজন? সেই জায়গায় আমি আপনার কাছ থেকে একটু বক্তব্য চাচ্ছি যে এই যে 4টি জায়গায় আমাদের ইন্টারভেনশনটা বা কোঅর্ডিনেশনটা কিভাবে হওয়া উচিত। জনাব আমজাদ হোসেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা যে পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা আছে, সেটা আমরা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার হলে সেটা কভার আপ করার ক্যাপাসিটি বর্তমানে বিল্ড আপ হয়েছে, কিন্তু সেটার যে পূর্ববর্তী যেটা ডিসকাশন হলো, যেটা আমাদের যেটা বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ডেল্টা প্ল্যানের কিন্তু পারপাসটাই হচ্ছে সেইটা আমাদের যাতে ডিজাস্টার গুলো আগে থেকে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করতে পারি। কারণ অনেক ডিজাস্টার হয় আমাদের যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু আমাদের হাতের বাইরে রয়ে যায়, সেগুলো কন্ট্রোল করা আছে। যেরকম ফর এক্সাম্পল হিসেবে রয়েছে যেরকম আমাদের কৃষির উৎপাদন নিয়ে আমরা হয়তো সন্তুষ্ট আমাদের অ্যাচিভমেন্টে, বাট আমরা কিন্তু ফ্লাড অ্যালার্ট সিস্টেমটা কিন্তু সেভাবে হয়তো অ্যাক্টিভেট করতে পারিনি। কিন্তু এই জিনিসটা যদি আমরা করতে পারি, হয়তো আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বা আউটপুট কিন্তু আরো অনেক ভালো হবে। তো এই একইভাবে আমাদের প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের যে প্রিভেনশন মেজারটা এটা আমাদের বাড়াতে হবে। আর এখানে আপনার আছে যে ডেল্টা প্ল্যানের আন্ডারে বিডিআই বাংলাদেশ ডেল্টা ইনস্টিটিউট গঠন করার কথা রয়েছে, যেটা একটা ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউট হওয়ার কথা। তো সেই ইনস্টিটিউটে আন্ডারে হচ্ছে সকলের জন্য ট্রেনিং, ফ্যাসিলিটেশন, ডেটা ম্যানেজমেন্ট, এগুলো সবকিছুই হয়তো অন্তর্ভুক্ত হবে। কিন্তু যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার সকল সেক্টরের পার্টিসিপেশন লাগবে। কারণ আপনার হচ্ছে এটা শুধুমাত্র হয়তো সরকারি প্ল্যান বা শুধু তাই না, এখানে গভর্নমেন্ট, প্রাইভেট, পাবলিক মানে সকল সেক্টরের ইনক্লুশন লাগবে এবং সকলে মিলে এই ডেল্টা ইনস্টিটিউট যেটা এটা কর্মপরিকল্পনায় এগিয়ে আসতে হবে এবং এটার ইমপ্লিমেন্টেশনও এটা সকলের সহযোগিতা লাগবে। এটা আমার মনে হয় একটা কি পয়েন্ট আমরা কনসিডার করতে পারি। আপনারা কনসিডার করে দেখবেন যে মনে করেন এখন হচ্ছে 2020 সাল, আজ থেকে 100 বছর পূর্বে যদি আমরা যাই, 100 বছর পূর্বে যেই বিজনেস মনে করেন যে গ্লোবাল টপ 10 বা টপ 20 কোম্পানিজ যেগুলো ছিল, ওই 20টা কোম্পানির কোনোটাই হয়তো হার্ডলি একটা দুটা ছাড়া কিন্তু কোনো কোম্পানি এক্সিস্ট করে না, ইভেন ওই ইন্ডাস্ট্রি গুলো এক্সিস্ট করে না। ঠিক আজকে থেকে হয়তো 80 বা 100 বছর পরে বিজনেসের প্যাটার্ন চেঞ্জ হবে, হয়তো এখন যারা ফরচুন 100 কোম্পানিজ আছেন সেগুলো হয়তো থাকবেন না, সেই ইন্ডাস্ট্রি গুলো হয়তো অবসলেট হয়ে যাবে, নতুন বিজনেস আসবে। সো এই জিনিসগুলোর সাথে কোপ আপ করার জন্য আমার মনে হয় যে দুটি, একটা হচ্ছে আপনার সকল সেক্টর পার্টিসিপেশন এবং দ্বিতীয়টি যেটা হচ্ছে আপনার তরুণ প্রজন্মকে ডিসিশন মেকিং এবং ইমপ্লিমেন্টেশনে ইনভলভ করার প্রয়োজনীয়তা। তো আমার মনে হয় এভাবে আমরা যদি সকলকে ইনভলভ করে এগিয়ে যেতে পারি তো আমাদের হয়তো বা 21 শতাব্দীর আগেই আমরা হয়তো একটা সুফল দেখতে পারবো। ধন্যবাদ জনাব আমজাদ হোসেন। আজকের এই ভোরের পাতা সংলাপের 28তম পর্বে আপনারা যারা উপস্থিত হয়েছেন, অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উপাচার্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জনাব ফারুক হোসেন সাবেক সচিব এবং নির্বাহী চেয়ারম্যান দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট, অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান, চেয়ারম্যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আছেন জনাব আমজাদ হোসেন, গ্লোবাল ট্রেজারার, জুনিয়র চেম্বার বাংলাদেশ। আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলি উপস্থাপন করার জন্য। আজকে আমরা যখন এই কথাগুলি বলছি তখন আমরা করোনা যুদ্ধে আমাদের সম্মুখ যারা যোদ্ধা কাজ করছে সেই সম্মানিত চিকিৎসক, তাদের সহকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের যারা আছেন, সামাজিক সংগঠন, আমাদের বিভিন্ন শ্রেণীর, আমরা বলবো যে রাজনৈতিক, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের জনপ্রতিনিধি, অ্যাক্টিভ জনপ্রতিনিধি যারা কাজ করছেন, সকলকে আমরা শ্রদ্ধা জানাই। এবং এই যুদ্ধে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই দেশটি আমাদের সকলের, বঙ্গবন্ধু আমাদের এই দেশটি দিয়ে গেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত ধৈর্যের সাথে পরম সহিষ্ণুতা নিয়ে দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করে এই জীবন জীবিকার সাথে সমন্বয় করে দেশটি পরিচালনা করছে। আপনারা দেখেছেন সরকারের প্রতি যে আস্থা, তার প্রতীক হিসাবে আমরা গতকালকে কয়েকদিন আলোচনা করেছি। আমাদের এখনকার রিজার্ভ কিন্তু 36.14 বিলিয়ন এসেছে, অর্থাৎ এটি সরকারকে সক্ষমতা জাগিয়েছে তার কাজ করার জন্য। আমরা সকল সেক্টরে এবং এই যে চিকিৎসা ক্ষেত্রে আমি আত্মতৃপ্তির জন্য বলি না, আমাদের কিন্তু মৃত্যুর হার অনেক কম, বিলো 1.3% আমাদের আছে। এটি মেক্সিকোতে কিন্তু আমরা প্রায় 15%, 4.88%, ভারতে 5%, ইউএসএতে 6%। আমরা আত্মতৃপ্তির জন্য বলি না, যে এটা সমন্বিত কার্যক্রম গ্রহণ করার ফলেই আমরা এটি অর্জন করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী একেবারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একদিকে কোভিড, একদিকে আমফান, আবার আমরা বন্যা দেখছি। এই সব কিছু মিলে তিনি এই যে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা বলবো যে বঙ্গবন্ধু কন্যা বলেই তিনি পারছেন। তার নেতৃত্বে, তার উপর আস্থা রেখে দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। শুভরাত্রি। আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম।